আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি ড্রামা মুভি। মুভিটির নাম মশান, যার বাংলা অর্থ হলো শ্মশান, মানে যেখানে মৃতদেহ দাহ করা হয় সেই শ্মশান আর কি। নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভির শুরুতেই দেখি দেবী নামের একটা মেয়ে বাসায় তার কম্পিউটারে ভিডিও দেখতেছে। কারণটা হলো দেবী পিয়ুষ নামের একটা ছেলের সাথে বেশ কিছুদিন হলো রিলেশন করে, আর আজকে ফার্স্ট টাইম দেবী ছেলেটির সাথে দেখা করতে যাচ্ছে। তো পিয়ুষের কল আসতেই দেবী তাড়াহুড়ো করে রেডি হয় এবং কোচিং এ যাওয়ার ড্রেস পরে বাড়ি থেকে বের হয়। এরপর সে অটোতে করে শহরে পৌঁছায় ও বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটে ঢুকে বাসা থেকে পরে আসা কাপড়গুলো খুলে ব্যাগে করে আনা শাড়ি পরে বের হয়। কারণটা হলো দেবী ছেলেটিকে এই কয়দিনের মাঝেই ভীষণ ভালোবেসে ফেলেছে, তাই দেবী শাড়ি পরতেছে এবং কপালে টিপ দিচ্ছে যেন ছেলেটি তাকে দেখলে বউ বউ ফিল করে। তো ছেলেটি দেবীর সাথে সাক্ষাৎ করে ও দেবীকে একটা হোটেলে নিয়ে আসে। ছেলেটি তাকে হোটেলে নিয়ে আসাই দেবী ভিতরে ভিতরে বেশ খুশি হয়, কারণ দেবী এত দরিদ্র একটা পরিবারের মেয়ে যে তার জীবনে সুখ বলতে তেমন কিছুই নেই। তাই সঠিক ভুল বিচার না করে দেবী কেবল এটা ভেবে খুশি হচ্ছে যে আজ হয়তো সে তার ভালোবাসার মানুষটির সাথে কিছু সুখের মুহূর্ত কাটাতে পারবে। তো পিয়ুষ দেবীকে নিয়ে হোটেল রুমের ভিতরে এসে ছোট্ট একটা গিফট বক্স এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য একটা গিফট এনেছি। গিফটটা পেয়ে দেবী ভীষণ খুশি হয়, কারণ জীবনে এই প্রথম কেউ তাকে গিফট দিল। তো দেবী গিফটটা কি তা না দেখেই সেটা ব্যাগের ভিতরে রেখে পিয়ুষের কাছে এসে দাঁড়ালে পিয়ুষ কাঁপা কাঁপা হাতে ধীরে ধীরে দেবীকে স্পর্শ করতে থাকে। তখন দেবীও সায় দিলে পিয়ুষ কিস করতে শুরু করে। এটা দেবীর লাইফের ফার্স্ট কিস ছিল, তাই দেবীর অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো কিছুক্ষণের মাঝেই পিয়ুষ নেক্সট লেভেলে চলে যায়, আর সিন শিফট হলে দেখি এরা বেডে এসে পড়েছে এবং ঘনিষ্ঠ হতে শুরু করেছে। এমন সময় দরজায় জোরে নক পড়তেই পিয়ুষ চমকে ওঠে। বাহির থেকে কে যেন জোরে দরজা ধাক্কাচ্ছে আর বলতেছে, তাড়াতাড়ি দরজা খোল নয়তো ভেঙে ফেলবো। ভয়ে একদিকে দেবী তাড়াহুড়ো করে বিছানার চাদর দিয়ে নিজের শরীরটা ঢেকে নিচ্ছে, আর অপরদিকে পিয়ুষ তার কাপড় চোপড় খুঁজতেছে। এর মাঝে লোকটা দরজা ভেঙে ফেললে আমরা দেখি এরা পুলিশ টিম। তো একজন মহিলা কনস্টেবল এসেই দেবীর চুলের ঝুঁটি ধরে, আর একজন ছেলে কনস্টেবল এসে পিয়ুষের চুলের ঝুঁটি ধরে পিয়ুষকে নিজের আয়ত্তে নেয়। তখন ইন্সপেক্টর মিশ্রা বলে, এই তোর নাম বল। পিয়ুষ বলে, স্যার আমার নাম পিয়ুষ আগরওয়াল। মিশ্রা বলে, কি করিস? পিয়ুষ বলে, স্যার আমি স্টুডেন্ট। বাসা কোথায়? পিয়ুষ বলে, এলাহাবাদ। এইসব শোনা শেষে মিশ্রা কনস্টেবলকে বলে, তুই একে সাইজ কর, আমি মেয়েটিকে দেখছি। তখন কনস্টেবল পিয়ুষকে নির্মম ভাবে মারতে থাকে, আর ওদিকে মিশ্রা গিয়ে দেবীর ভিডিও করা শুরু করে ও বলে, তোর নাম কি বল। দেবী বুঝতে পারতেছে এই ভিডিওটা তার লাইফটাকে ধ্বংস করতে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, তাই টর্চারের ঠেলায় দেবী তার নামটা বলে। তখন মিশ্রা বলে, দেবীজি তোমার জীবন এবার তেনা তেনা হতে চলেছে। এসব দেখে পিয়ুষ কনস্টেবলের হাত থেকে ফসকে দৌড়ে বাথরুমে গিয়ে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। এটা দেখে কনস্টেবল এসে দরজা ধাক্কাতে শুরু করলে পিয়ুষ অসহায়ের মতো হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে, স্যার আমি একজন স্টুডেন্ট, প্লিজ আমার ভিডিও করে আমার জীবনটা নষ্ট করবেন না। এরপরেও কনস্টেবল রেগে মেগে দরজাটা ভাঙতে শুরু করলে পিয়ুষ কি করবে ভাবতে থাকে। ওদিকে দরজা না খোলাই মিশ্রা রেগে মেগে দরজায় লাগাতার লাথি মেরে যাচ্ছে। তারপরেও পিয়ুষ ভয়ে দরজা না খুললে মিশ্রা বলে, তোরা দেখ ও এক্ষুনি দরজা খুলবে। এই বলে মিশ্রা পিয়ুষের মানিব্যাগ হাতে নিয়ে বলে, বাবার নাম রামধারী আগরওয়াল, মোবাইল নাম্বার 9415257547। লে বেটা তোর বাবাকে ফোন করতেছি। এটা শুনে পিয়ুষ কাঁদতে থাকে আর বলে, প্লিজ স্যার বাবাকে ফোন করবেন না। মিশ্রা বলে, অলরেডি করেছি, নাম্বার বিজি দেখাচ্ছে। এই বলে মিশ্রা দেবীর কাছে এসে আবার ভিডিও করতে শুরু করে ও বলে, বল কতদিন থেকে এই ব্যবসা করিস, কাস্টমারদের থেকে কত টাকা করে নেস? দেবী বলে, স্যার আপনি ভুল বুঝতেছেন। এর মাঝে এই ওদিকে কনস্টেবল বাথরুমের দরজা ভেঙে ভিতরে ঢুকতেই চমকে যায় ও মিশ্রাকে ডাক দিয়ে বলে, স্যার দেখুন এ কি করেছে। তখন মিশ্রা এসে কি যেন দেখেই বলে, এ পান্ডে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাক। তখন আমরা দেখি পিয়ুষ আসলে পুলিশের ভয়ে কি করবে ভেবে না পেয়ে ব্লেড দিয়ে হাত কেটে ফেলেছে এবং মুমূর্ষু অবস্থায় পড়ে আছে। তো কনস্টেবল পিয়ুষকে এই অবস্থায় বাথরুম থেকে বের করলে দেবী তো পিয়ুষের এই অবস্থা দেখে মুহূর্তের মাঝে থ মেরে যায়। দেবীর জীবনে এই প্রথমবার কাউকে ভালোবাসলো, জীবনে এই প্রথমবার কাউকে ঘিরে সুন্দর একটা সংসারের স্বপ্ন দেখলো। দেবীর কষ্টে ভরা জীবনে এই প্রথম সামান্য একটু সুখ দরজায় এসে দাঁড়িয়েছিল, কিন্তু মুহূর্তের মাঝে সব শেষ হয়ে গেল। তো পুলিশ দেবীকে থানায় নিয়ে যাওয়ার জন্য হোটেল থেকে বের করলে আশেপাশের বিল্ডিং থেকে লোকেরা দেবীর ভিডিও করতে থাকে আর দেবী অঝরে কাঁদতে থাকে। তো পুলিশ দেবীকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে ওদিকে পিয়ুষকে অ্যাম্বুলেন্সে তুলতে থাকলে দেবী অসহায়ের মতো চেয়ে চেয়ে পিয়ুষকে দেখতে থাকে। সিন এখান থেকে চলে আসে সিনেমার অন্য আরেকটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টারের কাছে।
এই ছেলেটির নাম দীপক। দেবীর জীবন যেমন অভাব আর কষ্টে ভরা, এই দীপকের জীবনটাও সেম। দীপকের পরিবারের সদস্য 5 জন, বাট ইনকামের পথ মাত্র একটাই, আর তা হলো শ্মশানে মৃত মানুষের দেহ পোড়ানোর কাজে হেল্প করে কিছু টাকা ইনকাম করা, আর তা দিয়েই এদের পুরো সংসার চলে। যখন লোক কম মারা যায় তখন কাজের অভাবে এদের সংসারে এমন দশা হয় যে এদেরই মরার মতো অবস্থা হয়। তো দীপক তার বড় ভাই সিকান্দারকে ঘুম থেকে ডেকে তুলে নিয়ে শ্মশানে মৃতদেহ পোড়াতে আসলে সেখানে আমরা দীপকের বাবাকেও দেখতে পাই, কারণ দীপকের বড় ভাই এবং তার বাবা এরা 3 জন মিলে এই কাজ করে। তো সিনে এই শ্মশানের পাশের একটা ঘাটে আসলে সেখানে ছোট্ট একটা দোকানে আমরা একজন পণ্ডিতকে দেখতে পাই, যে এই দোকানে মৃতদেহ পোড়ার কাজে ব্যবহার হয় এমন জিনিসগুলো বিক্রি করে সংসার চালায়। তো আজকে তেমন বিক্রি না থাকায় পণ্ডিত বসে থেকে কিছু লোকের সাথে গল্প করতেছে। এমন সময় তার ফোনে একটা কল আসে। পণ্ডিত কলটা রিসিভ করতেই ওপাশ থেকে কেউ বলে, আপনি কি দেবীর বাবা? পণ্ডিত বলে, হ্যাঁ, কেন? তখনই সিন কাট হয়ে থানায় চলে আসে। আমরা দেখি ইন্সপেক্টর মিশরা দেবীর বাবাকে থানায় ডেকে এনে বলতেছে, আপনার মেয়েকে হোটেলে একটা ছেলের সাথে খারাপ কাজ করার সময় হাতে নাতে ধরেছি, এখন বলেন এর কি করব। বাবার সামনে ইন্সপেক্টরকে এভাবে কথা বলতে শুনে দেবী লজ্জায় ও কষ্টে যেন মরে যাচ্ছে। ওদিকে নিজের মেয়ের সম্পর্কে এমন কথা শুনে দেবীর বাবাও লজ্জায় চুপ হয়ে আছে। মিশরা বলে, এক্ষুনি যদি আমি কোনো সাংবাদিককে এই নিউজটা জানাই তো আপনার মেয়ের ফটো পেপারের প্রথম পেজে ছাপানো হবে। তো আপনার নাম কি জানি? দেবীর বাবা বলে, বিদ্যাধর পাঠক। আমি নন্দেশ্বর ঘাটের ছোট্ট একটা দোকান চালাই, পাশাপাশি আমার সংস্কৃতের জ্ঞান থাকায় নানা বই অনুবাদের কাজ করি। মিশরা বলে, আপনাকে 3 দিন পর আবার ডাকবো, যান এখন জামিনের টাকা দিয়ে বর্তমানের জন্য আপনার মেয়েকে নিয়ে যান। পাঠক বলে, বর্তমানের জন্য মানে? মিশরা বলে, ওই ছেলে এখন হসপিটালে ভর্তি আছে, যদি ছেলের কিছু হয়ে যায় না তো আপনার মেয়ের উপর মামলা হবে, কোর্ট কাচারি নিউজ মিডিয়ার তামাশায় এসব তো এখনো বাকি আছে। এই বলে মিশরা দেবীর বাবার উপর রেগে যায় ও বলে, কোনো কথা না বলে চুপচাপ জামানত জমা দিয়ে চলে যান। চোখের সামনে বাবাকে এমন অপমান হতে দেখে দেবী কেঁদে ফেলে। সিন পাশে আসলে দেবী তার বাবাকে খাবার খেতে দিয়ে পাশে একটা বেঞ্চে বসে উদাস হয়ে আছে। এদিকে দেবীর বাবা খাবার খেতে ধরে, বাট টেনশনে খাবার তার গলা দিয়ে কিছুতেই নামছে না। পাঠক তখন খাবারে পানি ঢেলে দিয়ে দেবীর কাছে এসেই দেবীকে কষিয়ে একটা থাপ্পড় মারে এবং রাগের চোটে লাগাতার মারতে থাকে। দেবীকে যে এত মারা হচ্ছে অথচ দেবী না কোনো রিয়াকশন দিচ্ছে, না কোনো আওয়াজ করতেছে, কারণ সে বুঝতেছে দোষ তারই ছিল। সে কষ্টে ভরা জীবনে ভুল করে একটু সুখ পেতে চেয়েছিল। সিন দীপকের সিভিং ইঞ্জিনিয়ারিং কলেজে আসে। ক্লাস শেষ হতেই দেখি দীপকের বন্ধু আদিত্য দীপককে সাথে নিয়ে তার গার্লফ্রেন্ড পূজার সাথে দেখা করতে এসেছে। পূজার সাথে আবার তার এক বান্ধবীও এসেছে। এদিকে দীপক তো কখনো এসব প্রেম টেমে জড়ায়নি, তাই সে মেয়েদের সামনে লজ্জা পেতে থাকে। কিন্তু এর মাঝেই আবার শালুর চঞ্চলতা দেখে দীপকের বেশ ভালো লাগে। বাট দীপক তো জানে সে যে নিম্ন ফ্যামিলির, তাতে তার সাথে কোনো মেয়ে প্রেম করবে না। তাই দীপক চলে যাওয়ার সময় পিছন ফিরে অসহায় ফেসে শালুকে দেখতে দেখতে চলে যায়। ওদিকে দেবী বাসায় একা টিভি দেখতেছে। এমন সময় ইন্সপেক্টর মিশরা আসে। বাহিরের কেউ আসলে তাকে খেতে দেওয়ার মতো বাসায় কিছুই নেই, তাই দেবী শুধু 1 গ্লাস পানি এনে দেয়। এর মাঝেই দেবীর বাবা বাসায় আসলে মিশরা বলে, পাঠকজি ছেলেটা তো মরে গেছে, তার পোস্টমর্টেম হয়েছে, আমরা খুব শীঘ্রই রিপোর্ট হাতে পেয়ে যাব। এই বলে মিশরা একটা ফাইল বের করে বলে, এগুলো আদালতের নথি, অনুগ্রহ করে এগুলো পূরণ করুন। কোর্ট কাচারির প্রসঙ্গ আসতেই দেবীর বাবা পুরো ঘাবড়ে যায়। আর মিশরা জি তো ঠিক এটাই চাইছিল। তাই মিশরা এবার আরো বেশি ভয় দেখানোর জন্য বলে, ছেলেটি মারা গেছে মানে ব্যাপারটা মার্ডার কেসে চলে গেছে। এটা শুনে পাঠক আমতা নামতা করতে করতে বলে, ছেলেটি তো আপনাদের হয়রানির প্রেসারেই মরেছে। এমন উচিত কথা শুনে মিশরা চুপ হয়ে যায়। বাট এভাবে চুপ হওয়ার জন্য তো মিশরা আসেনি। মিশরা এসেছে দেবীর বাবার অসহায়ত্বের সুযোগ নিয়ে ভয় দেখিয়ে টাকা আদায় করতে। তাই মিশরা এই মামলাটা নিয়ে পাঠককে কোর্ট কাচারির ভয় দেখালে পাঠক ভয়ে বলে, আচ্ছা তাহলে আপনি কোনো একটা উপায় বলুন। মিশরা বলে, এই তো মক্কেল লাইনে এসেছে। এবার মিশরা বলে, আচ্ছা কোর্ট কাচারি নিউজ মিডিয়া সব আমি হ্যান্ডেল করব, আপনি শুধু 3 লাখ টাকা দিবেন, আর হ্যাঁ এর জন্য 3 মাস সময় দিচ্ছি। 3 লাখের কথা শুনে পাঠক অবাক হয়ে বলে, আমি 1000 চেষ্টা করলেও 50,000 জোগাড় করতে পারবো না, আর 3 লাখ? এটা শুনে মিশরা খেপে গিয়ে মেয়ের সামনেই পাঠককে অকথ্য ভাষায় গালিগালাজ করলে পাঠক লজ্জায় কেঁদে ফেলে। এরপরেও মিশরা তার মোবাইল বের করে সেটাতে দেবীর ভিডিওটা চালু করে বলে, এই ভিডিও যদি আমি ইন্টারনেটে ছেড়ে দেই তো আপনি আর আপনার মেয়ে কাউকে মুখ দেখাতে পারবেন না, তাই 2 দিনের মাঝে 1 লাখ টাকা আমার হাতে দিবেন, ঠিক আছে? অসহায় বাবা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ ঠিক আছে। মিশরা তখন চলে গেলে পাঠক অসহায় হয়ে অঝরে কেঁদে যায়। আর বাবাকে এভাবে সম্মানহানি হতে দেখে দেবীও অসহায় হয়ে কাঁদতে থাকে। তো পিয়ুষ মারা গেছে এটা শুনে দেবী পিয়ুষকে শেষবারের জন্য মন ভরে দেখার জন্য শ্মশান ঘাটের দিকে যেতে থাকে। কিন্তু একটা লোক থামিয়ে দিয়ে বলে যে শ্মশানে মেয়েদের যাওয়া নিষেধ। এটা শুনে দেবী পাশের একটা বিল্ডিং এর ছাদে উঠে দূর থেকে পিয়ুষের দেহকার্য দেখতে থাকে আর অঝরে কাঁদতে থাকে।
সিন 2 দিন পর আসতে দেখি দেবীর বাবা অনেক কষ্টে 1 লাখ টাকা ম্যানেজ করে সেটা নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছে। একটুর মাঝে মিশরাজি সেখানে আসলে পাঠক টাকার ব্যাগটা মিশরাকে দিয়ে দেয় আর মিশরাজি আজকের মতো চলে যায়। পাঠক বাসায় এসেই দেবীকে জিজ্ঞেস করে ছেলেটি আসলে কে ছিল। দেবী বলে আমার কম্পিউটার কোচিং সেন্টারে আসতো, আমি ওর প্রজেক্ট টাইপ করে দিতাম, ব্যাস সেখান থেকে একে অপরকে আমাদের ভালো লেগে যায়। পাঠক কিছুটা খেপে গিয়ে বলে শুধু এটুকুই? দেবী বলে তার সাথে কথা বললে আমার ভালো লাগতো, মিশতে ভালো লাগতো, তাই তাকে ভালোবেসে ফেলেছিলাম। এসব শুনে দেবীর বাবা রেগে মেগে বলে গরিবের আবার ভালোবাসা, একবারও তুই আমার সম্মানের কথা ভাবলি না? দেবী কোনো জবাব না দিলে দেবীর বাবা রেগে মেগে দেবীর কাছে এসে বলে তোর জন্য আজ আমি 3 লাখ টাকার দেনায় ডুবে গেছি, ফিক্সড ডিপোজিট ভেঙে আজ 1 লাখ টাকা দিয়েছি, বাকি 2 লাখ টাকা কিভাবে দিব কুল কিনারা পাচ্ছি না। সিন দীপকের বন্ধু আদিত্যর কাছে আসতে দেখি সে কম্পিউটারে তার গার্লফ্রেন্ড পূজার ফেসবুক আইডি ঘাঁটতেছে ও পূজার ফটোগুলো দেখতেছে। পাশ থেকে দীপক বলে দোস্ত পূজার সাথে সেদিন ওর যে বান্ধবীটা এসেছিল তার নামটা পূজাকে একটু জিজ্ঞেস করতো। এটা শুনে আদিত্য বুঝতে পারে পূজার বান্ধবীকে তাহলে দীপকের ভালো লেগেছে। তো জীবনে এই প্রথম দীপক কোনো মেয়ের ব্যাপারে আগ্রহ দেখালো, এটা দেখে আদিত্য খুশি হয়ে বলে আচ্ছা মেয়েটির চেহারা তোর ঠিকঠাক মনে আছে? দীপক বলে হ্যাঁ, কিন্তু কেন? আদিত্য তখন একটা ফেসবুক গ্রুপ বের করে বলে এটা ওদের বিএন রায় মহিলা ডিগ্রি কলেজের গ্রুপ, এখানে ওই কলেজের সব মেয়েরা অ্যাড আছে। এই বলে আদিত্য সব গ্রুপ মেম্বারদের আইডি দেখাতে থাকলে দীপক বলে এই তো এই মেয়েটি। আদিত্য আইডিটা ওপেন করে দেখে মেয়েটির নাম শালু গুপ্তা। আদিত্য বলে এবার একটা কাজ কর, নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট খোল আর শালুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা। কি অ্যাকাউন্ট খুলে দেবো? দীপক মাথা নাড়িয়ে সায় দেয়। তো আদিত্য দীপককে অ্যাকাউন্ট খুলে দিয়ে সেটা থেকে শালুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয়। পরের দিন দীপক দেখে শালু রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। দীপক তখন শালুকে মেসেজ করে বলে আপনি কি কাল দুর্গাপূজাতে আসবেন? শালু হ্যাঁ বলে। ব্যাস রাতের বেলা দীপকের বাবা শ্মশান ঘাটে বসে ডোমদের সাথে লাল পানি খাচ্ছে, এমন সময় দীপক এসে ভয়ে ভয়ে বলে বাবা যদি 300টা টাকা দিতে তো দোস্তের সাথে দুর্গাপূজায় যেতাম। পরের দিন দেখি দীপক তার বন্ধু আদিত্যর সাথে দুর্গাপূজাতে এসে শালুকে খুঁজতেছে। তো দীপক দেখে শালু তার বান্ধবী পূজার সাথে মেলায় এসেছে। তো দীপক দূর থেকে শালুকে দেখতে থাকলে একটা সাইকেলের সাথে ধাক্কা খায় আর এটা দেখে শালু সেই হাসতে থাকে। তো শালু যে তাকে খেয়াল করেছে এটা ভেবে দীপক ভীষণ খুশি হয়। এদিকে দীপকের বাসায় তো কম্পিউটার নেই, তাই দীপক শালুকে দেখার জন্য ফটো স্টুডিও থেকে 20 টাকা দিয়ে শালুর ফেসবুক প্রোফাইলের একটা স্ক্রিনশট প্রিন্ট করে নিয়ে বাসায় আসে এবং রাতে মোবাইলের লাইট জ্বালিয়ে সেটা দেখতে থাকে আর খুশি হতে থাকে। পরের দিন দীপক শালুকে দেখার জন্য আবার বন্ধুদের সাথে মেলায় গেলে দেখে শালু বেলুন কিনতেছে। দীপক সেখানে আসলে শালু লজ্জা পেয়ে একটা বেলুন কিনে চলে যায়। দীপক বুঝতে পারে শালুর বেলুন খুব পছন্দের, তাই দীপক শালুকে একটা বেলুন গিফট করার জন্য তাড়াহুড়ো করে কেনে। বাট কিনতে কিনতে দীপক দেখে শালু ভিড়ের মাঝে অনেক দূর চলে গেছে। এটা দেখে দীপক মন খারাপ করে বেলুনটা আকাশে উড়িয়ে দিয়ে বন্ধুদের কাছে চলে যায়। তখন শালু পিছন ফিরে এটা লক্ষ্য করে। এমন সময় দীপক দূর থেকে শালুর দিকে তাকালে কি যেন দেখে থমকে যায় ও মহা খুশি হয়। তখন আমরা দেখি দীপক বেলুন উড়িয়ে দিয়েছে, এটা দেখে শালুও তার বেলুনটা উড়িয়ে দিয়েছে। তার মানে শালু দীপকের বেলুন কেনাটা ঠিকই খেয়াল করেছে। তো এটা ভেবেই দীপক খুশিতে আত্মহারা হয়ে যায়। আর ওদিকে দীপকের এমন খুশি দেখে শালুর ফেসেও হাসি ফুটে ওঠে। এরপর আর কি দীপক রোজ কম্পিউটার ক্যাফেতে গিয়ে 30 টাকা পার ঘন্টা হিসেবে ফেসবুক ইউজ করে ও শালুর সাথে মেসেজে কথা বলতে থাকে। ওদিকে দেবীর পরিবারে এমনিতেই তো অভাব, তার উপর আবার মিশরাজের টাকার চাপ, তাই দেবীর বাবা দেবীকে নিয়ে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে আসে এখানে দেবীর একটা জবের জন্য রিকোয়েস্ট করার জন্য। দেবী কম্পিউটার সম্পর্কে অনেক ভালো এক্সপার্ট, তাই দেবীর স্বপ্ন সে কম্পিউটার ট্রেনার বা ইনস্ট্রাক্টর হিসেবে কোনো একটা জব পাবে। কিন্তু গরিব যা স্বপ্ন দেখে সেটা তো আর পূরণ হওয়া অত সহজ নয়, তাই সেটাই হয়। লোকটি দেবীকে বলে এখানে কম্পিউটার ট্রেনার হিসেবে আমরা যাকে তাকে নিতে পারি না, তাই রিসেপশনে একটা পদ খালি আছে। নতুন যে বাচ্চারা এখানে ভর্তি হয় তাদেরকে স্বাগতম জানানো এবং পরামর্শ দেওয়ার কাজটা সে করতে পারে। স্যালারি এই মাসে 5-5.5 মতো পাবে। 5,000-এর কথা শুনেই দেবীর বাবা খুশি হয়ে জবটা ফাইনাল করে। বাট দেবী মোটেও খুশি হয় না, কারণ সে জানে কম্পিউটার সম্পর্কে তার যা ট্যালেন্ট আছে তাতে সে মাসে 15-20 হাজার স্যালারির জব করার কথা। তাই দেবী তার বাবাকে বলে মাসে মাত্র 5,500। পাঠক বলে এতেই আমাদের সংসার চলে যাবে। সিন একটা রেস্টুরেন্টে আসতে দেখি দীপক আজ ফার্স্ট টাইম শালুর সাথে পার্সোনালি দেখা করেছে। শালু বলে আপনি পলিটেকনিকে পড়েন? দীপক বলে হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছি, ফাইনাল ইয়ার। এটা বলেই দীপক ভাবে সে যে বেকার, এতে শালুর আগ্রহ কমে যেতে পারে। তাই সে বলে আসলে গত বছর কলেজে ধর্মঘট হয়েছিল, তাই নয়তো আমার এখন চাকরি থাকতো। তো তোমার শখ কি? শালু বলে মিউজিক এবং কবিতা আমার খুব ভালো লাগে। এই বলে শালুর নানা কবির নামও তাদের লেখা বেশ কিছু সেরা কবিতা সম্পর্কে আলাপ করতে থাকলে সব তো দীপকের মাথার উপর দিয়ে যায়, কারণ দরিদ্র কর্মব্যস্ত জীবনে কবিতা টবিতা এসব শোনার মতো সময় দীপকের কখনোই হয়নি। তাই কবিতা টবিতার প্রতি দীপকের বিন্দুমাত্র কোনো ভালো লাগা কখনোই জন্মায়নি। তারপরেও দীপক শালুকে খুশি করার জন্য শালুর কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে ও শালুর সাথে তালে তাল মিলিয়ে কথা বলতে থাকে। ওদিকে দেবী তার নতুন জবে জয়েন করলে আমরা
আমরা দেখি সেই ট্রেনিং সেন্টারে কাজ করা একটা ছেলে কেন জানি লুকিয়ে লুকিয়ে বাজে নজরে দেবীকে বারবার দেখতেছে। তো একটু পর ছেলেটি দেবীর কাছে এসে বলে, এটা কি তোমার প্রথম জব? দেবী বলে, হ্যাঁ। ছেলেটি বলে, তুমি তো কম্পিউটার সম্পর্কে ভালো অভিজ্ঞ, তাহলে রিসিপশনে মাত্র 5,500-এর জব করছো কেন? দেবী বলে, এমনি। তখন ছেলেটি বলে, এমনি না, তুমি কি আকাম করে এখানে এসেছো সেটা আমি জানি। এটা শুনে দেবী পুরো থমের যায়। বাসায় এসে দেবী টিভি দেখতে শুরু করলে বারবার তার পিয়ুষের কথা মনে পড়তে থাকে। দেবী তখন পিয়ুষের দেওয়া সেই গিফট বক্সটা খুলে দেখতে চায় যে পিয়ুষ তাকে কি গিফট দিয়েছে, কিন্তু সেটা খুলতে ধরতেই দেবীর কান্না চলে আসে ও সে সেটা রেখে দেয়। সিন দীপকের কাছে আসলে দেখি শালু দীপককে ফোন কলে কবিতা শোনাচ্ছে। তার আগে চোখে আগলে রেখো, অন্ধকারে তাকে হারাতে না দিও, আমিও মুসাফির তুমিও মুসাফির, কোনো এক মোড়ে গিয়ে আবার আমাদের দেখা হবে। লাইনগুলো শুনে দীপক বলে, কবিতার তেমন কিছু বুঝলাম না, তবে খুব ভালো লেগেছে। এটা শুনে শালু বলে, আপনি না সত্যি অনেক বোকা, আর হ্যাঁ অনেক কিউটও। এটা শুনে দীপক তো খুশিতে গুলগুলা হয়ে যায়। তো দীপক বলে, আপনার জন্মদিন আসতে চলেছে, আমি ফেসবুকে দেখেছি। শালু বলে, আচ্ছা, কিন্তু ফেসবুক তো তোমাকে আরেকটা জিনিস বলেনি। দীপক বলে, সেটা কি? শালু বলে, পিকনিক। এটা বলতেই শালুর মা শালুকে ডাক দেয় আর শালু কল কেটে দিয়ে চলে যেতে ধরে। তখন দীপক তাকে থামিয়ে দিয়ে বলে, প্লিজ আজ থেকে আমাকে আপনি না বলে তুমি বলে ডেকো। এটা শুনে শালু বলে, যদি তুমি 2টি কবিতা মুখস্থ করতে পারো তাহলে ব্যাপারটা ভেবে দেখবো। এই বলে শালু কলটা কেটে দিতেই দীপক কল রেকর্ডিং থেকে শালুর বলা একটা কবিতা শুনতে শুরু করে। তুই ট্রেনের মতো ছুটে চলিস, আমি পাশের বাগানে থাকা ফুলের মতো থরথর করে কেঁপে যাই। তুই রাতের আধারে জোনাকির মতো উড়ে বেড়াস, আমি তোর পিছু নিয়ে জঙ্গলে হারিয়ে যাই। আমি পানির বাবলের মতো তোকে ভাবি, তোর ঠাস করে ফেটে যাই। তোর হাসিতেই সর্বনাশ আমার, তোর হাসিতেই আমি সুখ খুঁজে পাই। কি কবিতাটা সুন্দর না? সিন পরের দিন দেবীর অফিসে আসলে দেখি অফিস শেষে দেবী বাসায় চলে যাচ্ছে। এমন সময় দেবীর অফিসের সেই ছেলেটি এসে বলে, সোজা সোজা বলতে চাই, আমাকে একবার দিবি? দেবী তো থমেরে যায়। ছেলেটা বলে, বল না দিবি একবার, সমস্যা নেই, কাউকে কিছু বলবো না, ওকেও তো দিয়েছিলি তাই না? এটা শুনে দেবী এক মুহূর্ত দেরি না করে অফিস থেকে বেরিয়ে যায়। এরপর দেবী সোজা ঘাটিয়ে এসে ভয়ে ভয়ে তার বাবাকে বলে, বাবা আমি জবটা ছেড়ে দিয়েছি। এটা শুনে পাঠক নিস্তব্ধ হয়ে যায় ও রেগে মেগে বলে, তুমি কি চাও আমি এখন নদীতে ঝাঁপ দিয়ে জান দেই? দেবী বলে, মানে? পাঠক বলে, কোনো কথা না বলে এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও। এটা শুনে দেবীও রাগ করে বাসায় চলে যায়। তো বাসায় এসে দেবী কম্পিউটারে বসে রেলওয়েতে জবের জন্য আবেদন করার চেষ্টা করতেছে, আর ওদিকে দেবী জব ছাড়ার কারণে দেবীর বাবা এসে দেবীকে ইচ্ছে মতো গালিগালাজ করতেছে আর বলতেছে, এমনিতেই কোর্ট কাচারির টেনশনে রাতে ঘুমাতে পারি না, এর মাঝে আবার নবাব যদি জব ছেড়ে দিয়েছে। দেবী রেগে মেগে বলে, চিন্তা করবেন না, কাউকেই জেলে যেতে হবে না। পাঠক বলে, মুখে বললেই হয়ে গেল। দেবী বলে, পাপ যখন আমি করেছি তো মিশ্রাজির টাকা আমি ম্যানেজ করব। পাঠক বলে, তোমার যা মন চাই করো। এই বলে পাঠক উঠে চলে যায়। সিন দীপকের কাছে আসলে দেখি দীপক তার বন্ধুর একটা অডিও প্লেয়ারে শালুর বলা কবিতাটা বারবার শুনতেছে ও সেটা মুখস্থ করার চেষ্টা করতেছে, কারণ দীপক কবিতাটা মুখস্থ করতে পারা মানে শালু তাকে তুমি বলে ডাকবে, অর্থাৎ শালু তাকে আপন করে নেবে। তো কবিতাটা দীপকের কিছুটা মুখস্থ হয়, দীপক তো মহা খুশি। দীপক ভাবতেছে, যাক এবার তাহলে তার লাইফে সুখ আসতে চলেছে। কিন্তু এর মাঝেই দীপকের একটা ফ্রেন্ড বলে ওঠে, দোস্ত শালু তো উঁচু জাতের, বাট তুই যে ডোম, এটা কি শালুকে বলেছিস? শালু কি জানে তুই কোথায় থাকিস, কি করিস, তোদের পেশা কি? এটা শুনতেই দীপকের সদ্য বোনা রঙিন স্বপ্নগুলো যেন মুহূর্তের মাঝে ফ্যাকাশে হয়ে যায় ও দীপকের হাসি মাখা ফেসে অন্ধকার নেমে আসে। এটা দেখে আরেকজন বন্ধু সান্ত্বনা দিয়ে বলে, আরে জাতপাত এসব ব্যাপার না, খালি দীপক একটা জব পাইলেই হয়েছে। এই রিহান, তোর বাইকের চাবিটা দীপককে দে তো। রিহান বলে, কেন? আদিত্য বলে, আব্বে এত জেনে কি করবি, দিয়ে দে, ও পেট্রোল তুলেই নিয়ে যাবে। সিন কাট হয়ে বাসে আসলে দেখি শালু কলেজ শেষে কলেজ বাসে করে বাসায় ফিরতেছে। এমন সময় শালুর বান্ধবী বাহিরে খেয়াল করলে দেখে দীপক বাইকে করে বাসটিকে ফলো করতেছে আর শালুর তাকানোর অপেক্ষা করতেছে। মেয়েটি এটা শালুকে জানালে শালু দীপকের দিকে তাকাতেই দীপক ইশারায় বলে, প্লিজ বাইকে আসো। শালু খুশি হয় ও বাসটা থামিয়ে বাস থেকে নেমে দীপকের কাছে এসে বলে, আমাকে নিয়ে কোথায় যাবে? দীপক বলে, যেখানে তুমি যেতে চাও। এটা শুনে শালু হেসে দিয়ে দীপকের বাইকের পিছনে উঠে বসে। ব্যাস, এরপর দীপক শালুকে নিয়ে শহরের বাহিরে একটা নিরিবিলি নদীর চরে এসে বসলে শালু বলে, আচ্ছা তুমি তো কোনোদিন বললে না তুমি কোথায় থাকো। এটা শুনে দীপকের তো গলা শুকিয়ে যায়। এখন সে যদি বলে সে শ্মশান ঘাটের এরিয়াতে থাকে, তখন যদি শালু জিজ্ঞেস করে বলে, তোমরা কি ডোম, তাহলে দীপক কি জবাব দেবে? এই ভয়ে দীপক বলে, ওই যে ভেলুপুর আছে না, ওখান থেকে একটু আগে গেলেই আমার বাসা। এই বলেই দীপক টপিক চেঞ্জ করার জন্য গিফট বের করে বলে, তোমার বার্থডে গিফট এনেছি। এরপর এরা এখান থেকে সঙ্গম নামের একটা জায়গায় এসে নৌকাতে উঠলে শালু বলে, তুমি কি এর আগে কখনো সঙ্গমে এসেছো? দীপক না বললে শালু বলে, আমি প্রায়ই এখানে আসি। এরপর শালু কথার প্রসঙ্গে বলে, কয়েকদিনের মধ্যে আমরা বাসে করে তীর্থযাত্রায় যাব।
পরিবারের সবাই, তুমিও আমাদের সাথে যাবে, চলো। দীপক বলে, আরে না, তুমি তোমার পরিবারের সাথে যাচ্ছ, এর মাঝে আবার আমি কেন? তো নৌকা ভ্রমণ শেষে এরা নদীর পাড়ে একটা গাছের নিচে বসে পড়লে দীপক শালুকে দেখে বলে, তুমি তোমার ফ্যামিলির মাঝে সব থেকে ছোট, তাই না? শালু বলে, হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? দীপক বলে, বাড়ির ছোটরাই এমন বেশি চঞ্চল হয়। এটা শুনে শালু হাত দিয়ে দীপককে গুঁতো মারলে দীপক বলে, আরে বাপরে, এত জোরে লাগলো কেন? শালু বলে, হাতে আংটি আছে তাই। এটা শুনে দীপক শালুর হাতের আংটিটা দেখতে ধরলে শালু বলে, ছোটবেলায় চাচ্চু এটা দিয়েছিল, এখন আমি বড় হয়েছি, বাট আংটি তো অমনি ছোট রয়ে গেছে, তাই এখন আর আংটিটি বের হয় না। আসলে বাড়িতে আমি সবার ছোট, তো তাই সবাই অনেক ভালোবাসে। এসব শুনে দীপক শালুর দিকে চেয়ে থাকতে থাকতে একটা সময় ইমোশনাল হয়ে টুক করে শালুকে একটা চুমা দিয়ে ফেলে। ও ভয়ে ভয়ে বলে, তুমি সবার ছোট বললে তাই তোমার প্রতি ভালোবাসা আসলো। এটা শুনে শালু মুচকি হেসে দিয়ে এবার নিজেই দীপকের দিকে এগিয়ে আসে ও দীপককে কিস করে একটুর মাঝেই ছেড়ে দেয়। জীবনে এই প্রথম এমন মুহূর্ত পেয়ে দীপক ভিতরে ভিতরে খুশিতে তো ফেটে পড়তেছে, বাট আবার এটা ভেবে ভয় পাচ্ছে যে শালু না জানি কি মনে করতেছে। দীপকের এই খুশি দেখে শালু আবার দীপককে কিস করে ও দীপককে মন ভরে জড়িয়ে ধরে থাকে। এভাবেই কিছু সময় কাটানোর পর এরা এখান থেকে ফিরতে থাকলে দেখি দুজনকেই মহা খুশি দেখাচ্ছে, কারণ একদিকে দীপক তার কষ্টে ভরা জীবনে একটু সুখের দেখা পেতে চলেছে, অপরদিকে শালুও তার জীবনে একজন ভালোবাসার মানুষ পেতে চলেছে। তো দীপক বলে, তোমার পরিবার আমাদের বিয়েটা মেনে নিবে তো? শালু বলে, জানি না, তো তুমি তাদের সাথে দেখা করতে চাও? দীপক বলে, দেখা করাবে? শালু দুষ্টামো করে বলে, তোমার বাড়ির রাস্তা এখনো ঠিক মতো বললে না, আর আমার বাড়িতে আসার ভালোই সাহস দেখতেছি। এটা শুনতেই দীপকের হাসি মাখা মুখটা মুহূর্তের মাঝে মলিন হয়ে যায়। সে ফিরতে ফিরতে শুধু এটাই ভাবে, শালুর পরিবার যেদিন জানবে যে আমি ডোম, সেদিন থেকেই এই সম্পর্কটা হয়তো নষ্ট হয়ে যাবে, শালু আর আমার সাথে মিশবে না। এই ভয় নিয়েই দীপক শালুকে নিয়ে গিয়ে শালুর বাসার সামনে নামিয়ে দেয়। শালু দুষ্টামো করে বলে, আমার বাড়ি তো দেখলে, এবার তোমার বাড়ি কবে দেখাবে? এটা শুনতেই দীপকের দুর্বল জায়গায় আঘাত লাগে আর দীপক ক্ষেপে গিয়ে বলে, আমি একবার বললাম না আমি ভেলুপুরের কাছে থাকি, ব্যাস হয়ে গেছে, এরপরেও এটা নিয়ে এত প্যান প্যান করার কি আছে? শালু অবাক হয়ে বলে, আমি তো জাস্ট মজা করছিলাম। দীপক বলে, মজা? এখানে মজার কি আছে? আমি কোথায় থাকি এটা নিয়ে যখন তোমার এতই কৌতূহল, তো বাইকে বসো, চলো তোমাকে দেখাই আমি কোথায় থাকি। তুমি সত্য জানতে চাও তাই তো? তো নাও শোনো, আমি হরিশচন্দ্র ঘাটে থাকি, ওখানে জন্মেছি, ওখানেই বড় হয়েছি, আমি ডোম। আমি শ্মশান ঘাটে মৃতদেহ পোড়ানোর কাজ করি, শুধু আমি কেন, আমার বাবা, কাকা, দাদা সবাই এটাই করে। শালু তো থমেরে আছে। দীপক বলে, জীবনে কখনো কাউকে চোখের সামনে পুড়তে দেখেছো? আমি শালা রোজ এটাই দেখি, রোজ এটাই করি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে এসবই করতে হয়। কি আমার সাথে রোজ এসব দেখতে চাইবে? এসব শুনে শালু নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে আর দীপক রেগে মেগে চলে যায়। সিন ডাকপিয়নের কাছে আসলে দেখি সে দেবীর কাছে এসে দেবীকে একটা চিঠি দিয়ে বলতেছে, আজ আমাকে বকশিশ দিতে হবে। দেবী বলে, কেন? ডাকপিয়ন বলে, আরে সরকারি চাকরির চিঠি এসেছে, তো বকশিশ দিবে না? খবরটা খুশির হলেও দেবী খুশি হতে পারে না, কারণ সে খুশি হওয়া সেই কবেই ভুলে গেছে। তো যাই হোক, দেবী রুমের ভিতরে এসে চিঠিটা খুললে দেখে তার একটা রেল স্টেশনের টিকিট কাউন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে জব হয়েছে। পরের দিনই দেবী সেখানে জয়েন করলে দেবীর সাথে দেবীর সহকর্মী সাজ্জাদ পরিচিত হয়। সাজ্জাদ খুবই রসিক, মিশুক এবং গল্পপ্রিয় মানুষ, তাই সাজ্জাদ প্রথম দিন থেকেই দেবীর সাথে এমন ভাবে বন্ধুর মতো মিশতে শুরু করে যে বহুদিন পর দেবীর ফেসে আবার একটু খুশি দেখা যায়। ওদিকে শালুর তীর্থযাত্রায় যাওয়ার দিন চলে আসলে শালু তার পরিবারের সাথে বাসে করে তীর্থযাত্রায় বের হয়। যাওয়ার পথে শালু অডিও প্লেয়ারে দীপকের কল রেকর্ডিং গুলো শুনতে থাকে আর দীপকের কথা ভাবতে থাকে। এভাবেই ভাবতে ভাবতে শালু গন্তব্যে পৌঁছালে তার পরিবারের সবাই যে যার মতো আনন্দ করতে শুরু করে, কিন্তু শালু এখনো বসে বসে শুধু দীপকের কথাই ভাবতে থাকে। ওদিকে দীপকেরও সেম অবস্থা, সেও নদীর ঘাটে উদাস হয়ে বসে আছে, কারণ তার স্বপ্নটা ভেঙে গেছে। সে বুঝতেছে শালু আর কোনোদিন তাকে কল করবে না। এমন সময় দীপকের ফোনে কার যেন কল আসলে দীপক অবাক হয়। দীপক কলটা রিসিভ করলে দেখি এটা শালু। তো দীপক বলে, তুমি তাহলে কল করলে? শালু বলে, সেদিন বাজে আচরণটা তো তুমি করেছিলে, তাই তোমার আগে কল করা উচিত ছিল। দীপক বলে, সরি। শালু বলে, আমি সরি শোনার জন্য কল করিনি, তুমি কেমন আছো সেটা শোনার জন্য কল করেছি। দীপক বলে, তোমার কলটা পেয়ে আমি এখন ভালো আছি। শালু বলে, শোনো না, আমার মা বাবা না কখনোই তোমাকে অ্যাকসেপ্ট করবে না, কিন্তু আমি তোমার সাথে আছি, আর আমি শুনেছি বিয়ে হলে পরে সব ঠিক হয়ে যায়, তুমি জাস্ট ভালো একটা চাকরি খোঁজো, তাহলেই হবে। এটা শুনে দীপক এক্সাইটেড হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, কিছুদিনের মাঝেই প্লেসমেন্টের সেশন শুরু হতে চলেছে, আমি চাকরির জন্য পুরো জান লেগে দিব। এটা শুনে শালু খুশি হয়ে বলে, ব্যাস এতটুকুই হবে, মনে রেখো আমি তোমার পাশে আছি, যদি পালিয়ে যাওয়ার প্রয়োজন হয় তো পালিয়েও যাব, নিজের খেয়াল রেখো।
এই বলে শালু কলটা কেটে দিলে মুহূর্তের মাঝে দীপকের উদাস ফেসে অন্যরকম একটা বিশুদ্ধ খুশি ঝলক দিয়ে ওঠে। তো দীপক তার বন্ধুকে বলে, দোস্ত নৌকা ঘোরা, এক্ষুনি বাসায় গিয়ে পড়তে বসতে হবে। ব্যাস, এরপর দেখি দীপক জীবনে এই প্রথম এত মনোযোগ দিয়ে চাকরির পড়াশোনা করতেছে, কারণ তার দুঃখের জীবনে একটু সুখের ছোঁয়া পেতে শালুকে তার খুবই প্রয়োজন, আর শালুকে পেতে গেলে তার চাকরিটা খুবই প্রয়োজন। তাই দীপক নানা জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে শুরু করে ও শালুকে মেসেজ করে বলে, তুমি টেনশন করো না, তুমি তীর্থযাত্রা থেকে ফিরতে ফিরতেই আমার জব হয়ে যাবে। এটা শুনে শালু ভীষণ খুশি হয়। সিন পরের দিন শ্মশান ঘাটে আসলে দেখি আজকে অনেকগুলো লাশ এসেছে, তাই সবাই কাজ সামলাতে হিমশিম খাচ্ছে। দীপকের ভাই এসে দীপককে ঘুম থেকে ডেকে তুলে বলে, তাড়াতাড়ি ওঠ, আজকে অনেক লাশ এসেছে, সামলানো যাচ্ছে না। দীপক তখন কিছুটা বিরক্ত হয়ে ঘুম ঘুম চোখেই এসে লোকজনদের সাথে কাজে লেগে পড়লে একটা লাশকে পোড়ানোর জন্য দীপকের কাছে রেখে যাওয়া হয় ও দীপক সেটার জন্য আগুন রেডি করতে শুরু করে। তো আগুন রেডি করা শেষে দীপক লাশটাকে খড়ির উপর তুলে দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ কি যেন দেখে থমকে যায়। সে দেখে লাস্টে একটি মেয়ের, আর মেয়েটির হাতে সেই আংটি যেটা শালুর হাতে ছিল। এমন সময় দীপকের সহপাঠী একজন বলে ওঠে, তীর্থযাত্রা থেকে ফিরে আসার সময় বাস যাত্রী সহ গঙ্গা নদীতে পড়ে গিয়েছিল, সাহায্য কর্মীরা সব মৃতদেহ এখানে নিয়ে এসেছে। ওদিকে দীপক লাশের উপর থেকে কাঠগুলো সরিয়ে লাশের কাপড়টা সরাতেই, কি এটা তো তার কলিজার টুকরো শালু। এটা দেখতেই দীপক যেন পাথর হয়ে যায়। দীপকের সহপাঠী দীপককে সরিয়ে নিয়ে গিয়ে লাশে আগুন লাগাতে থাকে, আর দীপক পাথরের মতো নির্বাক হয়ে চেয়ে চেয়ে দেখতে থাকে। কষ্টে ভিতরে ভিতরে দীপকের কলিজা যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। দীপক ভেবে পাচ্ছে না, সে তো উপরওয়ালার কাছে বেশি কিছু চেয়েছিল না, সে তো শালুকে নিয়ে ছোট্ট একটা সংসার পেতে, সামান্য একটু সুখের দেখা পেতে চেয়েছিল, কিন্তু তার কপালে সেটাও সইল না। আর এর চেয়েও কষ্টের বিষয় হলো, দীপক তার এই কষ্টের কথাটা কাউকেই বলতে পারছে না। আজ দীপককে নিজ হাতে তার ভালোবাসার মানুষটিকে পোড়াতে হচ্ছে, আর এ যেন লাশ পোড়ানো নয়, এ যেন নিজ হাতে স্বপ্নকে পোড়ানো, এক বুক ভালোবাসাকে পোড়ানো। সিন খুব ভোরবেলায় ঘাটে আসলে দেখি সবাই চলে যাওয়ার পর দীপক ছাইগুলোর মাঝে শালুর আংটিটা খুঁজতেছে। তো আংটিটা পেয়ে গেলে দীপক সেটা হাতে নিয়ে পরম এক ভালোবাসা মাখা স্পর্শে সেটা বোলাতে থাকে, আর দীপকের চোখে জল টলমল করতে থাকে। তো সিন দেবীর টিকিট কাউন্টারে আসে। একজোড়া কাপল একসাথে ঘুরতে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে আসলে তাদের খুনছুটি দেখে দেবীর কলিজা যেন ভেঙে আসে। দেবীর এটা ভেবে ভীষণ হিংসা হয় যে সে এমন একটা সুখী জীবন পাওয়ার জন্য জীবনের সাথে কতটাই না যুদ্ধ করেছে, অথচ বড় লোকেরা এত সুন্দর সুখী জীবন কত সহজেই না পেয়ে যায়, যা দেখে দেবীর ভীষণ কষ্ট হয়। তাই কাপলগুলো ট্রেনের টিকিট কাটতে চাইলে দেবী মিথ্যা বলে যে সিট খালি নেই, সব টিকিট বুকিং হয়ে গেছে। সিন দীপকের কাছে আসলে দেখি দীপকের আজকে একটা চাকরির ইন্টারভিউ আছে, অথচ দীপক পুরো বিধ্বস্ত হয়ে গেছে। এটা দেখে দীপকের বন্ধুরা দীপককে অনেক বুঝিয়ে ইন্টারভিউতে পাঠায়, বাট ইন্টারভিউ রুমে অন্য সব ক্যান্ডিডেট চাকরিটা পাওয়ার জন্য নিয়োগকর্তার প্রশ্নের উত্তর দিতে ব্যস্ত হয়ে পড়েছে, অথচ দীপক চুপচাপ আপন খেয়ালে ডুবে আছে। সিন রাতে শ্মশান ঘাটে আসতে দেখি দীপক মাল খেয়ে চোখ দুটো পুরো রক্ত লাল করে নির্বাক বসে আছে। এটা দেখে আদিত্য বলে, কিরে এভাবে বসে আছিস কেন? দীপক আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবতে ভাবতে আপন খেয়ালে বলে ওঠে, তুই ট্রেনের মতো ছুটে চলিস, আমি পাশের বাগানে থাকা ফুলের মতো থরথর করে কেঁপে যাই। এই বলে দীপক আপন মনে হেসে উঠে, আবার আপন মনে কি যেন ভাবতে ভাবতে বলে ওঠে, যদি পালিয়ে যাওয়ার প্রয়োজন হয় তো পালিয়েও যাব, নিজের খেয়াল রেখো। এই বলে দীপক আবার আকাশের দিকে তাকিয়ে কি যেন ভেবে হালকা হেসে দিয়েই আবার মনটা খারাপ করে বলে ওঠে, साला ये दुख का खत्म नहीं होता बे। पागल पागल। সিন দেবীর কাছে আসলে দেখি রাতের বেলা দেবী কম্পিউটারে ফেসবুক ওপেন করে পিয়ুষের আইডি ঘেটে ঘেটে পিয়ুষের ফটোগুলো দেখতেছে, আর পিয়ুষকে ভীষণ মিস করতেছে। তো দেবী রাতের বেলা তার বাবার কাছে এসে তার প্রথম মাসের স্যালারিটা এগিয়ে দিয়ে বলে, বাবা এটা আমার প্রথম স্যালারি। পাঠক বলে, কত দিয়েছে? দেবী বলে, 20,000। 20,000-এর কথা শুনে দেবীর বাবা ভীষণ খুশি হয় ও ভালোবেসে দেবীকে তার পাশে বসিয়ে নিয়ে বলে, আরে বাপ, ভালো চাকরি পেয়েছো তো, মাসে 20,000 টাকা দিচ্ছে। দেবী বলে, বাবা আমি এই চাকরিটা বেশি দিন করব না। পাঠক বলে, মানে? দেবী বলে, আমি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে কম্পিউটারের উপর ভালো কোর্স করতে চাচ্ছি, ওখানেই আশেপাশে কোনো কোচিং সেন্টারে হয়তো একটা জবও খুঁজে নিব। আসলে এলাহাবাদ পিয়ুষের এলাকা, আর পিয়ুষ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, তাই দেবী এলাহাবাদ যেতে চাচ্ছে যাতে সে পিয়ুষের এলাকাতে থেকে পিয়ুষের অস্তিত্ব ফিল করে একটু সুখ খুঁজে পায়। পাশাপাশি পিয়ুষ তার পরিবারের একমাত্র ছেলে ছিল এবং দেবী পিয়ুষকে মনে মনে স্বামী মেনে নিয়েছিল। তো সেই পিয়ুষ যখন দেবীর জন্য মারা গেছে, তো দেবী সেখানে গিয়ে পিয়ুষের পরিবার
পরিবারকে আপন করে নিয়ে তাদের পাশে দাঁড়াতে চাচ্ছে, কিন্তু দেবী যে এজন্য সেখানে যাচ্ছে তা সে তার বাবাকে বুঝতে দেয় না। সিন রাতের বেলা দীপকের কাছে আসলে দেখি সে অন্ধকারের নদীর ঘাটে বসে শালুর আংটিটা দেখতেছে আর কষ্টে তার বুকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। তো দীপক তার বুকের আগুনটাকে শান্ত করার ব্যর্থ চেষ্টায় নদীতে ঝাঁপ দেয় ও রাগের চোটে সাঁতরাতে সাঁতরাতে নদীর ওপারের আলোকিত কিনারার দিকে যেতে থাকে। মনে হচ্ছে যেন সে এপারের অন্ধকার জীবনটা পাড়ি দিয়ে ওপারের সুখের তীরে ভিড়তে চাচ্ছে, কিন্তু সে সাঁতরাতে সাঁতরাতে হাঁপিয়ে যাচ্ছে, তবু যেন কোনো কুল কিনারা পাচ্ছে না। তার চারদিকে যেন শুধু অথই পানি আর পানি। তো একটা পর্যায়ে দীপক হাঁপিয়ে গেলে কোনো রকমে প্রাণ বাঁচিয়ে আবার তার অন্ধকার ঘাটে ফিরে আসে ও মাটিতে কিছুক্ষণ লুটে পড়ে থেকে উঠে বসে আবার নদীর ওপারের আলোকিত কিনারাটা অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখতে থাকে। এভাবেই সারা রাত কেটে গেলে সকালবেলা দীপক তার বাবার কাছে এসে অসহায় বাবাকে মায়াবী নজরে দেখতে থাকে আর ভাবে তার এই অসহায় বাবার জীবনটা পরিবর্তন করার জন্য তাকে বাঁচতে হবে, জীবনে ভালো কিছু করতে হবে। তাই দীপক কষ্টটাকে বুকের একপাশে চেপে রেখে আবার পড়াশোনায় মনোযোগ দেয় এবং আবার চাকরির ইন্টারভিউ দিতে শুরু করে। আর এবার সে চাকরিটা পেয়ে যায়। নিয়োগকর্তা জানান যে তার পোস্টিং এলাহাবাদে করা হয়েছে। এটা শুনে দীপক মহা খুশি হয় ও শ্মশান ঘাটে এসে দূর থেকে তার বাবা ও ভাইয়ের লাশ পোড়ানো দেখতে থাকে আর ভাবে এবার সে তার পরিবারকে এই কষ্টের জীবন থেকে মুক্তি দিবে। এই এক বুক আশা নিয়ে দীপক এলাহাবাদে চলে আসে ও জবে জয়েন করে কাজে লেগে পড়ে। যাক, অনেক জীবন যুদ্ধের পর শেষমেশ দীপকের জীবনে তাহলে সুখের দেখা মিলল। সিন দেবীর বাবার দোকানে আসলে দেখি মিশ্রাজি টাকা নিতে এসেছে। তো দেবীর বাবা কিছু টাকা দিয়ে বলে দেবী একটা চাকরি করতেছে এবং মাসে 20,000 টাকা করে স্যালারি পাচ্ছে, তাই আমাকে সময় দিন, আমি মাসে মাসে আপনার বাকি সব টাকা পরিশোধ করে দেব। এটা শুনে মিশ্রাজি বলে পণ্ডিতজি, আগামী মাসের 6 তারিখ পর্যন্ত সময় দিলাম, এর মাঝে বাকি সব টাকা দিয়ে দিন, নয়তো ভিডিও ফেসবুকে চলে যাবে। ফেসবুক বোঝেন তো? দেবীর বাবা অসহায়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই। কিন্তু দেবীর বাবা তো এই কয়দিনের মাঝে কোনোভাবেই এতগুলো টাকা পাওয়ার কোনো রাস্তা দেখছে না। তাহলে কি একজন বাবা শেষমেশ তার মেয়ের ইজ্জত রক্ষা করতে পারবে না? তো সিন পরের দিন ঘাটে আসতে দেখি এখানে একটা খেলা হচ্ছে। খেলাটা এমন যে অনেকগুলো পয়সা নদীতে ফেলে দেওয়া হবে আর কিছু বাচ্চা ছেলে পানিতে ডুব দিয়ে পানির নিচ থেকে খুঁজে খুঁজে পয়সাগুলো কালেক্ট করবে। যে ছেলে সবচেয়ে বেশি পয়সা কালেক্ট করতে পারবে সে জিতবে। আর হ্যাঁ, খেলা শুরু হওয়ার আগে লোকেরা যে ছেলের উপর যত টাকা ধরবে সেই ছেলেটি যদি জিতে তো যত টাকা ধরবে তার 10 গুণ পাবে। এটা দেখে দেবীর বাবা তার দোকান একজনের কাছে বন্ধক রেখে 10,000 টাকা নিয়ে এসে বিট্টু নামের একটা ছেলের উপর ধরে। যদিও এটা নিজের জীবনটাই বাজি ধরার মতো, কারণ তার দোকানটাই তার শেষ সম্বল। বাট এটা ছাড়া দেবীর বাবার কাছে আর কোনো উপায়ও তো নেই। আর এই বিট্টু দেবীর বাবার দোকানেই কাজ করে, তাই বিট্টুও দেবীর বাবার পরিস্থিতিটা জানে। তো খেলা শুরু হয়ে যায়। বিট্টু ও অন্যান্য সব ছেলেরা ডুব দিয়ে দিয়ে পয়সা তুলতেছে আর পাঠক ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করতেছে আর অস্থির হয়ে শুধু এটাই দেখতেছে বিট্টু কতগুলো পয়সা তুলতেছে। তো বিট্টু ভালোই পয়সা তুলছিল, কিন্তু হঠাৎ বিট্টু পানিতে ডুব দিয়ে আর কেন জানি উঠছে না, মানে সে বেশি পয়সা তোলার চক্করে দম বন্ধ হয়ে তলিয়ে গেল। দেবীর বাবা মিশ্রার হাত থেকে মেয়ের ইজ্জত বাঁচাতে গিয়ে শেষ সম্বল দোকানটা হারালো। তো পাঠক বিট্টু বিট্টু বলে চিল্লাতে থাকলে লোকজন বিট্টুকে পানি থেকে তোলে ও অনেক কষ্টে তার শ্বাস ফিরে আনে। এরপর দেখি পাঠক বিট্টুকে ডাক্তারের কাছে নিয়ে এসেছে এবং বিট্টুর পাশে বসে থেকে হতাশ হয়ে ভাবতেছে এখন সেই মিশ্রার টাকাটা কিভাবে জোগাড় করবে। তো পাঠককে এমন চিন্তিত দেখে বিট্টু বলে, আমি তোমার সব টাকা নষ্ট করে দিয়েছি তাই না? পাঠক বিট্টুকে আদর করে বলে, না বেটা, এমন বলে না। এই বলেই পাঠক হাউমাউ করে কেঁদে ফেললে বিট্টু বেড থেকে উঠে বসে ও পাঠককে একটা সোনার আংটি দিয়ে বলে, আমি এটা নদীতে ডুব দিয়ে পেয়েছিলাম। তখন আমরা দেখি এটা আসলে শালুর সেই আংটি যেটি দীপক আক্ষেপে নদীতে ফেলে দিয়েছিল। তো বিট্টু এই আংটিটা পাঠককে দিয়ে দিলে পাঠক এতটা খুশি হয় যেন দম বন্ধ হয়ে মারা যেতে যেতে শেষ মুহূর্তে তার দম ফিরে আসলো। তো পাঠক এই আংটিটা নিয়ে গিয়ে একজন সোনারের কাছে বিক্রি করে ও মিশ্রাজির টাকাটা পরিশোধ করে দিয়ে অবশেষে তার মেয়ের ইজ্জতটা রক্ষা করে। মিশ্রাজি টাকাটা নিয়ে চলে গেলে পাঠক আকাশের দিকে চেয়ে ভগবানের কাছে লাখ লাখ শুকরিয়া জানায়। সিন একটা রেল স্টেশনে আসতে দেখি দেবী এলাহাবাদ যাচ্ছে, তাই দেবীর বাবা দেবীকে ট্রেনে তুলে দিতে এসেছে। তো দেবী ট্রেনে উঠে যেতে থাকে আর মনে মনে অস্থির হয়ে অপেক্ষা করতে থাকে কখন সে এলাহাবাদ পৌঁছাবে আর পিয়ুষের পরিবারের সাথে দেখা করবে। তো দেবী এলাহাবাদ পৌঁছে একটা বাড়ির ভিতরে ঢুকে দরজায় নক করলে একটা মহিলা বের হয়। দেবী নমস্তে জানাই ও বলে, এটা পিয়ুষের বাসা? মহিলাটি হ্যাঁ বললে দেবী বলে, আমি দেবী পাঠক, পিয়ুষের বন্ধু। দেবী নামটা শুনতেই মহিলাটি চিনতে পারে ও বলে, বাসার ভিতরে আসো, ভিতরে এসে কথা বলি। এটা শুনে দেবী খুশি হয়ে ভিতরে যেতে থাকে ও ভাবে, যাক
পিয়ুষের পরিবার তাহলে তাকে আপন করে নিচ্ছে। কিন্তু দেবীকে বাসার ভিতরে নেওয়ার পর আমরা বাহির থেকে শুনতে পাই পিয়ুষের বাবা দেবীর উপর প্রচন্ড রেগে মেগে কথা বলতেছে ও দেবীকে থাপ্পড় মারার আওয়াজ আসতেছে। সিন একটা নদীর ঘাটে আসতে দেখি দীপক অফিস শেষে ঘাটে এসে একা বসে থেকে শালুর কথাই ভাবতেছে। এমন সময় দেবীও এক বুক হতাশা নিয়ে ঘাটে এসে পিয়ুষের থেকে একটু দূরে বসে পড়ে। তো দেবী পিয়ুষের স্মৃতি আঁকড়ে ধরে একটু সুখে থাকার আশায় এত দূর পথ পাড়ি দিয়ে সবকিছু ছেড়ে এখানে আসলো। কিন্তু সামান্য এই চাওয়াটাও দেবীর পূরণ হলো না। এটা ভেবে দেবী পিয়ুষের দেওয়া সেই শেষ স্মৃতিটা মানে গিফট বক্সটা নদীতে ভেসে দেয়। ও জীবনের শেষ ভরসাটাও এভাবে ভেঙে যাওয়ার কষ্টে বসে থেকে হাউমাউ করে কাঁদতে থাকে। দূর থেকে দেবীকে এভাবে অসহায়ের মতো কাঁদতে দেখে দীপক ইমোশনাল হয়ে দেবীর কাছে এসে পানির বোতলটা রেখে বলে পানি খান। দেবী তখন নিজের কান্নাটা সামলে নিয়ে পানি খেয়ে চুপচাপ বসে থাকে। এর মাঝেই ঘাটে একটা নৌকা আসলে মাঝি এদেরকে ডাকে আর বলে সঙ্গম যাবেন, সঙ্গম 20 টাকা, আসেন আসেন। এটা শুনে আমরা বুঝতে পারি এটা তাহলে সেই সঙ্গম ঘাটের এলাকা যেখানে শালু একবার দীপককে নিয়ে এসে বলেছিল এই জায়গাটা তার ভীষণ প্রিয় আর তাই সে প্রায়ই এখানে আসে। তার মানে দীপক তাহলে এখানে এসে এই জন্যই বসে থেকে শালুর কথা ভাবতেছে। তো যাই হোক, নৌকার মাঝি কাছে এসে সঙ্গমে যাওয়ার জন্য বললে দেবী কোনো কিছু না ভেবে নৌকাতে উঠে পড়ে, কারণ দেবীর যাওয়ার মতো এখন আর কোনো ঠিকানা জানা নেই। জীবন নৌকা তাকে যেখানে নিয়ে যাবে দেবী এখন সেখানেই যাবে। আর দীপক তো সঙ্গম যাওয়ার জন্য নৌকাতে উঠবেই, কারণ এই সঙ্গম শালুর ভীষণ পছন্দের ছিল। তো দেবী নৌকাতে বসে পড়লে দীপক গিয়ে কেন জানি দেবীর পাশেই বসে পড়ে। ও গম্ভীর দীপক কেন জানি গম্ভীরতা কাটিয়ে দেবীকে বলে সঙ্গম প্রথমবার যাচ্ছেন? দেবী বলে হ্যাঁ, আর আপনি? দীপক বলে দ্বিতীয়বার। দেবী বলে আচ্ছা। দীপক কিছুক্ষণ ভেবে নিয়ে বলে ওঠে শুনেছি জীবনে নাকি সঙ্গম 2 বার আসা দরকার। দেবী বলে কেন? দীপক বলে একবার একেলা আর দ্বিতীয়বার জীবন সঙ্গীর সাথে। এরপর নৌকায় এই ঘাট ছেড়ে সঙ্গমের ঘাটে ফেরার জন্য সামনে এগোতে থাকে আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। মুভিটি কার কেমন লেগেছে জানি না, তবে মুভিটিতে নিম্নবিত্ত পরিবারের জীবন যুদ্ধটা যেভাবে এত সুন্দর করে ফুটে তোলা হয়েছে তা আমার হৃদয় ছুঁয়ে গেছে। নিম্নবিত্ত পরিবারের মানুষগুলো সামান্য একটু সুখের আশায় কত কিছুই না করে, তাদের চাওয়াগুলো কতই না ছোট ছোট হয়। এদের ছোট ছোট স্বপ্নগুলো যেন এক একটা মহাপাপ। তো জানি এমন মুভি সবার ভালো নাও লাগতে পারে, বাট যাদের যাদের ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে প্লিজ একটা লাইক দিবেন। আর একটা কথা, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কিন্তু মনে করে দিলাম, আজকে আর তালবাহানা করেন না, সাবস্ক্রাইব করে নিন কেমন? তো ভালো থাকবেন, নিজের ভালোবাসার মানুষটির খেয়াল রাখবেন। টেক কেয়ার, বাই বাই।